ছাত্রছাত্রীরা স্বাগতম। আজকে রবি এক্সিয়াটা ও 10 মিনিট স্কুলের যৌথ প্রযোজনায় এইচএসসি প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সবাইকেই পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাঙালির প্রাণের হৃদয়ের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। আশা করি সবাই সুন্দর সুস্থ থাকো এবং খুব সুন্দরভাবে বাকি পরীক্ষাগুলো দাও, এই কামনা করছি। আজকে যেহেতু প্রাণের বৈশাখ, তাই আজকে প্রথমেই পড়াবো আমাদের প্রাণ, তার মানে হচ্ছে হৃৎপিণ্ড। বন্ধুরা, আমরা মানব হৃৎপিণ্ড সম্পর্কে আজকে একটু জানব এবং মানব হৃৎপিণ্ড কত সহজে আঁকা যায় সেটাও একটু চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি, কারণ মানব হৃৎপিণ্ড থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে। তো চলো আমরা প্রথমেই মানব হৃৎপিণ্ডের অংশটা একটু দেখে নিই। আমরা একটা কাজ করব, আঁকতে গেলে প্রথমেই একটা কাজ করব, সিআইডি লিখব। এখানে এরকম করে সি আই এরপর ডি, তাহলে মোটামুটি একটা দুটো তিনটা পার্ট পেয়ে যাব আমরা। তো এরপরে যেটা করব, দেখো আমরা এটাকে নিলয়ের অংশটুকু এঁকে নেব। আমরা এখান থেকে নিলয়ের অংশটুকু বুঝে গেছে? আচ্ছা, তাহলে অনিন্দের একটা অংশ পাওয়া যাবে, আর একটু বড় করে দিই, এটাকে একটা অনিন্দর অংশ আর নিলয়ের অংশ। এরপর এই বরাবর বা এখান থেকে আমরা এটাকে এইভাবে করে এইভাবে আঁকতে পারি এবং এরপর আবার এটাকেই পাশে রেখে আবার এখান থেকে এইরকম করে আরেকটা অংশ আঁকতে পারি। তো এভাবে আমরা পুরো হৃৎপিণ্ডটা এঁকে ফেলতে পারি। তাহলে খুব সহজেই মূলত আমাদের হৃৎপিণ্ডটা আঁকতে হতে পারে, এরকম প্রশ্ন দিতে পারে। মানব হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র বা স্টেম থেকেই দিতে পারে। তো আমরা এই হৃৎপিণ্ডের ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করি। তো চলো বন্ধুরা, হৃৎপিণ্ড কীভাবে কাজ করে, হৃৎপিণ্ড নিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন এই দুটো ছবির মধ্যে দিয়ে দেখব। তার মানে হচ্ছে এই দুটো ছবিতে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে। প্রথমেই চলো আমরা মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটা একটু দেখে নিই। মানব হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রের ক্ষেত্রে আমরা যে জায়গাটা এখানে দেখতে, এটা হচ্ছে আমাদের অঙ্কীয় দিক থেকে একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আমার হৃৎপিণ্ড ভাবে আমার বাঁদিকের অঙ্কীয়, এটা আমার অঙ্কীয় দিক, বাঁদিকের হৃৎপিণ্ড থাকে। এখন এই হৃৎপিণ্ডের যদি লম্বচ্ছেদ করা হয়, তাহলে তোমার হাতের বাম অংশে কিন্তু আমার ডান অনিন্দ, আর তোমার বাম অংশে ডান অংশে আমার বাম অনিন্দ। তাহলে একটু লক্ষ্য করো বন্ধুরা, এটা তুমি যখন লিখতে যাবা, এটা হচ্ছে বাম অনিন্দ তোমার ডান হাতের দিকে, আর এদিকে হচ্ছে ডান অনিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়, আর এটা হচ্ছে ডান নিলয়। তাহলে মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। এই 4টি প্রকোষ্ঠের মধ্যে আবার দেখো, একটু লক্ষ্য করো, এখানে একটা ভালভ আছে, এটার নাম, এটার দুটো কপাট, এটাকে বলে বাইকাস্পিড ভালভ। আর এখানে একটা ভালভ আছে, এটার 3টা কপাট, এটাকে বলে ট্রাইকাস্পিড ভালভ। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, এই মানব হৃৎপিণ্ডে যখন বাম অনিন্দ থেকে বাম নিলয়ে আঁকবে, তখন বাইকাস্পিড ভালভ, আর ডান অনিন্দ থেকে ডান নিলয়ে ট্রাইকাস্পিড ভালভটাই কিনবে। এরপর বাইকাস্পিড ও ট্রাইকাস্পিডকে কতগুলো কর্ডি টেন্ডিনি, মাংসপেশির মতো হৃৎপেশি, এগুলোকে সংযুক্ত করে রাখে। এগুলো সংকোচন প্রসারণ এই ভালভটা খোলে এবং বন্ধ হয়। এছাড়াও একটু লক্ষ্য করো, আমরা এই পাশে দুটো সেমিলুনার ভালভ দিচ্ছি। এই সেমিলুনার ভালভটা অনেকটা এরকম, একটু লক্ষ্য করো বন্ধুরা, এই সেমিলুনার ভালভটা অনেকটা এরকম, এবং এই সেমিলুনার ভালভটা দিয়ে রক্ত একদিকে যেতে পারে কিন্তু বিপরীত দিক থেকে আসতে পারে না। তার মানে এরাও একমুখী ভালভ। আসলে হৃৎপিণ্ডে বাইকাস্পিড, ট্রাইকাস্পিড আর দুটো সেমিলুনার ভালভ। এই সেমিলুনার ভালভ যেহেতু অ্যাওর্টার গোড়ায় থাকে, এটাকে অ্যাওর্টিক ভালভ বলে, আর এটা পালমোনারি ধমনির গোড়ায় থাকে, তাই এটাকে পালমোনারি ভালভ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
বাইকাসপিড ভালভ, যেটা বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে, ট্রাইকাসপিড ভালভ, ডান নিলয় ডান অলিন্দের ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকে, আর ঠিক ফুসফুসীয় ধমনীর গোড়ায় থাকে হচ্ছে ফুসফুসীয় গোড়ায় পালমোনারি কপাটিকা, এবং অ্যাওটা বা মহাধমনীর গোড়ায় আছে অ্যাওটিক ভালভ। বুঝা গেছে? এবার চলো এখানে যেই সমস্ত শিরা বা ধমনী প্রবেশ করেছে সেগুলি একটু লক্ষ্য করি। এখানে দেখো দুটো বাম ফুসফুস থেকে বাম পালমোনারি শিরা এবং ডান ফুসফুস থেকে ডান পালমোনারি শিরা প্রবেশ করে, এবং এটা দেখো এই ডান পালমোনারি শিরা এখানে দুটো ছিদ্র এবং বাম পালমোনারি শিরা এখানে দুটো ছিদ্রের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসে। অবাক করার বিষয়, তাই না? আমরা একটু পরে ব্যাখ্যা করছি এখানে কিভাবে অক্সিজেনযুক্ত রক্ত আসে। এবার চলো এখানে আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে এখানে দেখো ঊর্ধ্ব মহাশিরা, কার্বন ডাইঅক্সাইড দুদিকে দুটো ঊর্ধ্ব মহাশিরা এসে এখানে প্রিক্যাবল বা ঊর্ধ্ব মহাশিরা চলে আসে বাম ও ডান, এবং এদিকে আছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দিয়ে চলে আসে ডান অলিন্দে। তাহলে আমরা কি আঁকলাম? বাম অলিন্দের 4টা পালমোনারি শিরা আর ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা হচ্ছে ডান অলিন্দে, যা প্রবেশ করে এখানে দুটো ছিদ্রের মাধ্যমে। এবার দেখো নেক্সট পোর্শনে এই ক্ষেত্রে আমরা ডান নিলয় থেকে দুটো পালমোনারি ধমনী বের হয়ে আসছে, আমাদের আসলে এই ধমনীটার পোর্শনটা আসলে এই পালমোনারি ধমনীর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যে ডান অলিন্দে আসে সেটা ডান নিলয় হয়ে এই পালমোনারি ধমনীর মাধ্যমে, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, তাহলে ফুসফুসে চলে যায়। আচ্ছা, আর এই জায়গায় দেখো একটি অ্যাওটা বা মহাধমনী তৈরি করে এরা চলে যাচ্ছে পুরো দেহে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে। তো আমরা বন্ধুরা কিভাবে ছবিটার কোন কোন জায়গায় কি রয়েছে সেটা আমরা দেখলাম। এবার চলো আমরা একটা হৃৎপিণ্ডকে একটু দেখে নিই। হৃৎপিণ্ডের পোর্শনটা এভাবে একটা হৃৎপিণ্ড রয়েছে। এই হৃৎপিণ্ডের যদি আমরা দেখি তাহলে দেখো এই অংশে এখানে এটা কি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে ডান অলিন্দ তোমার বাম হাতের দিকে, আর এটা হচ্ছে বাম অলিন্দ তোমার ডান হাতের দিকে। আর এটার এটাও কিন্তু যেহেতু এটা বাম অলিন্দ এটা বাম নিলয়, আর এটা যেহেতু ডান অলিন্দ তাই এটা হচ্ছে ডান নিলয়। তাহলে এইভাবে হার্টের অবস্থান। এখন এই হার্টটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের প্রশ্ন। দেখো, অলিন্দ যখন সংকোচন হয় নিলয় তখন প্রসারণ হয়, আর নিলয় যখন সংকোচন হয় অলিন্দ তখন প্রসারণ হয়। হার্ট কিন্তু এভাবে বিট করে, ঠিক আছে? তো অলিন্দের সংকোচন আর প্রসারণ, এই নিলয়ের সংকোচন প্রসারণ সৃষ্টি হয়। তাহলে এখন আসো আমরা একটু দেখি যদি কিভাবে কাজটা করে। প্রথমেই এই দুটো অলিন্দ একসাথে প্রসারণ হলো, নিলয় কিন্তু তখন কি সংকোচন। অলিন্দ যখন প্রসারণ হয় তখন এখানে বায়ুশূন্যতাজনিত টান কাজ করে। আমরা কি করি? মুখে যখন বায়ুশূন্য করে ফেলি আর সামনে যদি কর্ক লাগানো থাকে তাহলে আমাদের কোনো কোমল পানীয় থাকলে সেটা উঠে আসে, কারণ কি? বায়ুশূন্যতাজনিত টান কাজ করে। ঠিক একই রকম করে তখন ফুসফুসের অ্যালভিওলাস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে, আমরা একটু লক্ষ্য করছি এখানে আমাকে লাল মার্কার আর একটা নীল মার্কার রয়েছে, তাহলে এখানে ফুসফুসের অ্যালভিওলাস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আর দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত একসাথে এসে বাম অলিন্দে ও বাম নিলয়ে প্রবেশ করে। তাহলে আমরা দেখলাম বাম অলিন্দের যখন প্রসারণ মানে হচ্ছে আমরা প্রসারণকে বলি ডায়াস্টল আর সংকোচনকে বলি সিস্টল। তাহলে এখানে বাম অলিন্দের যখন বাম নিলয়ের যখন বা অলিন্দের যখন প্রসারণ তখন পালমোনারি শিরা দিয়ে অক্সিজেনযুক্ত এবং দেহকোষ থেকে শিরাতন্ত্র দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বাম ও ডান অলিন্দে প্রবেশ করে। বন্ধুরা, এবার অলিন্দে এই প্রসারণ হওয়ার পর এটা এখন সংকোচন করলে তখন এটাকে বলবো সিস্টল। আর তখন নিলয় কি? হ্যাঁ, এটা যদি সংকোচন অবস্থা হয় অলিন্দের
তখন নিলয়ের কি হয়, প্রসারণ অবস্থা। তখন দেখা যায় এই বাইকাস্পিড ভালভ কর্ডি টেন্ডিনির মাধ্যমে খুলে যায়, ফলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যথাক্রমে অক্সিজেনযুক্ত রক্ত, লাল রক্ত, বাম অলিন্দ থেকে বাম নিলয় আর ডান অলিন্দ থেকে ডান নিলয় নীল রক্ত চলে আসে। বন্ধুরা, এইভাবে দুটো চলে আসবে। এখন এটা যখন আবার সংকোচন হবে তখন আবার এই কর্ডি টেন্ডিনি উপরের দিকে নিয়ে যাবে, তখন এই ভালভ দুটো বন্ধ হয়ে যাবে। আমি আবার বলছি, এটা যখন সংকোচন হচ্ছে নিলয় তখন প্রসারণ হচ্ছে। প্রসারণ হলে এই প্রসারিত যখন এটা চেম্বারটা প্রসারিত হবে তখন এই কর্ডি টেন্ডিনি অনেকটা পেশির মতো, হৃদপেশির মতো এটা ভালভ দুটোকে আটকে রাখে। যখন নিলয় প্রসারণ হয় তখন ভালভ দুটো নিচের দিকে খুলে যায়, তখন রক্তটা উপর থেকে নিচে চলে আসে। এখন এই দুটো রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিলয় যখন সংকোচন হয় তখন কি আবার বিপরীত দিকে ফিরে যাবে না, এই দুটো রক্ত কি হবে, ভালভ দুটো তখন আবার বন্ধ হয়ে যাবে, কারণ ভালভ দুটো তখন কর্ডি টেন্ডিনি এটাকে আটকে ফেলে। তাহলে এইভাবে যখন এই দুটো রক্তকে আটকে ফেলে তখন রক্ত আর একটা বিকল্প পথে যেতে যাবে। সেটা কি, সেটা হচ্ছে এখানে অ্যাওর্টা দিয়ে বের হয়ে আসবে আর এখানে পালমোনারি ধমনী দিয়ে এরা ফুসফুসে চলে যাবে। তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, যখন নিলয়ের সংকোচন তখন এই অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে, এটা হলো দেহকোষ, এই সারা দেহে চলে যাবে আর এইখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে অক্সিজেনযুক্ত হওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমরা এভাবে দেখি হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ। তো বন্ধুরা, আমরা এ থেকে অনেকগুলো জিনিস জানার চেষ্টা করব। চলো একটু লক্ষ্য করি। দেখো, দ্বিচক্র রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, এ প্রশ্নটা আসতে পারে। তাহলে সেটার উত্তরটা কি? সেটার উত্তরটা এভাবে লিখবে, মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া পালমোনারি চক্র ও সিস্টেমিক চক্র। মানে এই পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা মিলে একটা পালমোনারি চক্র, আর বাম নিলয় থেকে ধমনী এবং শিরা মিলে একটা সিস্টেম, মানে দেহের বিভিন্ন সিস্টেমে বা আমাদের বিভিন্ন তন্ত্রে রক্ত সরবরাহ করে, তাই এটা সিস্টেমিক চক্র। তাহলে দ্বিচক্র রক্ত সংবহন হচ্ছে মানবদেহে যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া পালমোনারি চক্র ও সিস্টেমিক চক্রের মাধ্যমে, দুটি চক্রের মাধ্যমে সম্পাদন হয়, তাকে দ্বিচক্র রক্ত সংবহন তন্ত্র বলে। তারপরের একটা কোশ্চেন আমাদের আসতে পারে, এক ফোঁটা রক্তের গতিপথ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটা যে এত সহজ প্রশ্ন, তুমি এই জিনিসটা জানতে পারলে, এই ছবিটা দিতে পারলেই তোমার কাছে এটা খুব সহজ হয়ে যাবে। একটু লক্ষ্য করো বন্ধুরা, দেখো, আমরা যদি ফুসফুসের অ্যালভিওলাসের কৈশিক জালিকা ধরি এখানে, তাহলে এক ফোঁটা রক্ত কি করলো, পালমোনারি শিরা হয়ে চলে আসলো বাম অলিন্দে। বাম অলিন্দে থেকে বাম নিলয়ে যাওয়ার পথে এখানে একটা ভালভ আছে, কি ভালভের নাম, বতে বাম বতে বাইকাস্পিড। মনে থাকবে, বতে বাম বতে বাইকাস্পিড। তাহলে বাইকাস্পিড ভালভের মাধ্যমে চলে আসবে। এরপর একটু লক্ষ্য করো, এই অ্যাওর্টা বা বাইকাস্পিড ভালভের মাধ্যমে চলে আসবে। এরপর বাম নিলয় থেকে এটা মহাধমনীর মাধ্যমে, বিভিন্ন ধমনীর মাধ্যমে কৈশিক জালিকায় যাবে। তার মানে এখানে ধমনীর মাধ্যমে দেহকোষের কৈশিক জালিকায় চলে যাচ্ছে। এরপর দেখো, দেহকোষের কৈশিক জালিকায় অক্সিজেন দেওয়ার পর অক্সিজেন ব্যাপিত হয়ে যাবে, কারণ যেন অন্তঃকোষীয় শ্বসনে অক্সিজেনের প্রয়োজন এবং গ্লুকোজ বা অন্যান্য খাদ্য উপাদান এখানে দহন হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার নিয়ে আসবে, আবার কি করবে, দেখো, কৈশিক জালিকা নিতে পারে। কেন কৈশিক জালিকা নিতে পারে? কারণ কৈশিক জালিকা এক স্তর বিশিষ্ট স্কোয়ামাস এপিথেলিয়াল দিয়ে তৈরি, কিন্তু ধমনী শিরা কখনোই কিন্তু এক স্তর দিয়ে না, ধমনী শিরা 3 স্তর বিশিষ্ট, যে কারণে কোনো জিনিস ধমনী বা শিরা থেকে কখনো দেহকলায় বা দেহকলা থেকে ধমনী বা শিরার গহ্বরে আসে না। কি হয়, এখানে এই জায়গায় শুধুমাত্র কৈশিক জালিকা ব্যাপিত করতে পারে। কৈশিক জালিকা কেন করে পারে? কারণ এক স্তর বিশিষ্ট স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি। এই এক স্তর বিশিষ্ট স্কোয়ামাস এপিথেলিয়াল সেলের মাধ্যমে এরা ব্যাপিত হয়। এবং এরপরে দেখো, এরপরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা হয়ে চলে আসে ডান অলিন্দে। তাহলে কোথায় আসবে? ডান অলিন্দে।
ডান অলিন্দ থেকে আবার চলে যাবে ডান নিলয়ে, ডান নিলয় থেকে আবার পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসের কৈশিক জালিকায় চলে আসবে। তাহলে এই একটা ছবি তোমাকে দ্বিচক্রের সমস্যার সমাধান দিচ্ছে, সংজ্ঞার ব্যাখ্যাটাও তোমাকে বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, এক ফোঁটা রক্তের গতিপথ, সেটাও দেখিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে একটা চক্রও কিন্তু উপস্থাপন করতে পারো খাতার ভিতরে, ঠিক আছে? এরপরে বা প্রবাহ পথ দেখাতে পারো বর্ণনার পরে। এরপরে আরেকটা প্রশ্ন আছে, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তের প্রবাহ পথ বর্ণনা করো। তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তের প্রবাহ পথ হৃৎপিণ্ড কিভাবে করে? যখন অলিন্দের সংকোচন হয়, বিশেষ করে প্রসারণ হয় বাম অলিন্দ বাম নিলয়, তখন কি হয়? তখন আমি বলেছি এই যে পালমোনারি শিরা আর দেহ থেকে এই শিরা বাম অলিন্দ, তাহলে শিরা চলে আসে। এরপর বাম অলিন্দ থেকে বাম নিলয় চলে আসে, বাম নিলয় চলে আসে এবং বাম নিলয় থেকে এটা ইসের মাধ্যমে যখন অলিন্দের সংকোচন হলো তখন বাম নিলয় চলে আসবে। বাম নিলয় যখন আবার সংকোচন হবে তখন আবার ধমনীর মাধ্যমে সারা দেহে এবং এখানে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসের দিকে চলে যাবে। তাহলে এটা হচ্ছে ফুসফুসের অ্যালভিওলাস আর এগুলো হচ্ছে দেহকোষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে হৃৎপিণ্ডের মাধ্যমে পুরো রক্তের গতি প্রবাহ পথ বর্ণনা করতে পারবো। এরপর দেখো হৃৎপিণ্ডের মাধ্যমে কার্ডিয়াক চক্র বর্ণনা করে। হ্যাঁ বন্ধুরা, কার্ডিয়াক চক্রের ক্ষেত্রে একটু বুঝতে হবে। নিলয়ের সংকোচনজনিত ঘাতচাপ, নিলয়ের সংকোচন হলে দেখা যায় বিশেষ করে বাম নিলয় থেকে অ্যাওর্টা বা মহাধমনী যখন যায় তখন আমাকে হাতের মধ্যে আমাকে রেডিয়াল ধমনী আমাকে ঘাতচাপ দেয় দিচ্ছে, বিশেষ করে নিলয় যখন সংকোচন হয়। তাহলে এই সংকোচনের হওয়ার পর যখন আবার প্রসারণ হয় তখন এটা একটা বিট। আমরা জানি যে সরল দোলকের দোলনকাল হচ্ছে ডান দিক দিয়ে ঘুরে বাম দিকে গিয়ে আবার ডান দিকে যাওয়া, পূর্ণ দোলন। ঠিক একই রকম একটা নিলয় যখন সংকোচন হয়ে আবার প্রসারণ হয় সেটাই হচ্ছে আমার একটা বিট, ঠিক আছে? তাহলে এখন দেখো মানুষের 70 থেকে 80 বার যদি হয় একটা বিট বা 1 মিনিট বা 60 সেকেন্ডে, তাহলে একটা বিটের জন্য 0.8 সেকেন্ড প্রয়োজন। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। তাহলে এখন চলো কার্ডিয়াক চক্রে কিভাবে কাজ হচ্ছে দেখো। অলিন্দের সংকোচনের জন্য সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে একটা সংকোচনে 0.1 সেকেন্ড, কিন্তু আমার একটা বিটে কত সময়? 0.8 সেকেন্ড। তাহলে অলিন্দের সংকোচনে যদি 0.1 সেকেন্ড লাগে তাহলে প্রসারণে অবশ্যই লাগবে 0.7 সেকেন্ড। এবং অলিন্দ এই দুটো সংকোচন হয় যখন তখন 0.1 সেকেন্ডে রক্ত এখান থেকে এখানে চলে আসতে পারে, আবার এটা ভরতে সময় লাগে 0.7 সেকেন্ড। এরপর দেখো নিলয়ের ক্ষেত্রে, আমরা নিলয়ের ক্ষেত্রে প্রসারণ যখন হয় মানে অলিন্দের সংকোচন 1 সেকেন্ড, কিন্তু নিলয় তার রক্ত ভরতে 0.5 সেকেন্ড সময়। তাহলে আবার এক্ষেত্রে তার বিটটা কত? 8 সেকেন্ড। তাহলে 0.5 সেকেন্ড হলে বাকিটা আবার সংকোচন করতে কত সময় লাগবে? 0.8 থেকে 0.5 বিয়োগ দিলে 0.3 সেকেন্ড। তাহলে সংকোচনের ক্ষেত্রে 3 সেকেন্ড সময় লাগবে। তাহলে বন্ধুরা এই ছবিটার মাধ্যমে তুমি এইটারও ব্যাখ্যা দিতে পারো কার্ডিয়াক চক্রের। এরপর চলো আমরা আরেকটা জিনিস জানতে চেষ্টা করি, সেটা হচ্ছে কৈশিক জালিকাকে। এটা আমি বলেছি এর আগেই। ধমনী শিরার মধ্যে পার্থক্য লিখো, খুবই গুরুত্বপূর্ণ। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য একটু লক্ষ্য করো। যেটা হচ্ছে এটা হচ্ছে ধমনী, তাই না? আর এটা হচ্ছে শিরা। আবার এটা হচ্ছে পালমোনারি ধমনী আর এটা হচ্ছে পালমোনারি শিরা। তবে ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী এবং শিরা, কিন্তু সিস্টেমিকটা হচ্ছে সারা দেহে রক্ত সরবরাহ করে। তাহলে তাই যদি হয় ধমনীর উৎপত্তি হচ্ছে কোথায় একটু লক্ষ্য করো। আমরা প্রথম একটা পয়েন্ট হচ্ছে উৎপত্তি। এই পয়েন্টের ক্ষেত্রে নিলয় থেকে ধমনীর উৎপত্তি। হ্যাঁ, বাম নিলয় থেকে ধমনীর উৎপত্তি হয়ে দেহের কৈশিক জালিকায় গিয়েছে, আবার ডান নিলয় থেকে পালমোনারি ধমনী ফুসফুসের কৈশিক জালিকায় চলে গেছে। তাহলে আমরা ধমনীর উৎপত্তি পেলাম, শিরার উৎপত্তি। শিরা দেখো, শিরা কিন্তু কৈশিক জালিকায় সৃষ্টি হয়, কৈশিক জালিকায় সৃষ্টি হয়ে পরিসমাপ্তি হয় বাম অলিন্দে। তাহলে আমরা উৎপত্তি এবং পরিসমাপ্তি দুটো জিনিসই এখান থেকে জানতে পারলাম। ধমনীর উৎপত্তি নিলয়, পরিসমাপ্তি কৈশিক জালিকায়, আর শিরার উৎপত্তি কৈশিক জালিকায়, পরিসমাপ্তি অলিন্দে, তাই না? দুটোই তো অলিন্দে প্রবেশ করে। এবার চলো বন্ধুরা
তোমরা আজকের বিষয়টা খুব দ্রুত শেয়ার করো বন্ধুদের কাছে, খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আমাদের এর পরের যে লেকচারগুলো সেগুলোকেও আমরা অনেক কিছু ভিডিও এবং ভিজুয়াল কিছু জিনিস দিয়ে সাজিয়েছি, এবং যার মাধ্যমে তোমরা শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি নিতে পারবে, অনেক কিছু ক্লিয়ার হয়ে আসবে। কারণটা হচ্ছে এই ভিডিও এবং এই যে ফিগারগুলো এগুলো কিন্তু অনেক কিছু বোঝায়, তোমরা অনেক কিছু এখানে সেভ করে রেখো, কারণ এই ছবিগুলো তোমার পড়ার সময় কাজে লাগবে। তো অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলো না। আর তোমরা অবশ্যই এই যে আজকের প্রোগ্রামটা রবি এক্সিয়াটা এবং 10 মিনিটস স্কুলের মাধ্যমেই দেখছো। তো এবার চলো আমরা তার পরবর্তী প্রশ্নে চলে আসি। এখন শিরা এবং ধমনীর নেক্সট হচ্ছে প্রবাহিত রক্তের প্রকৃতি। প্রবাহিত রক্তের প্রকৃতি দেখো, ধমনী দিয়ে এখানে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, বিশেষ করে সিস্টেম মানে হচ্ছে পুরো বডিতে যায় অসংখ্য ধমনী, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়, তাই না? ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। এবার দেখো নেক্সট পোর্শনে শিরা, প্রবাহিত রক্ত শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, কিন্তু এখানে ব্যতিক্রম পালমোনারি শিরা, সে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করে নিয়ে আসে। এরপরে তা আসো প্রবাহ পথ, এই পর্যন্ত বাবা। এরপরে যে জিনিস এর 4টা বৈশিষ্ট্য, এটার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। দেখো এই দুটো ছবি আমি পাশাপাশি এঁকেছি, এটা হচ্ছে ধমনীর ছবি আর এটা হচ্ছে শিরার ছবি। আচ্ছা, এখানে আমি কিন্তু দেখো প্রস্থচ্ছেদ করেছি আর এখানে লম্বচ্ছেদ করে দেখাচ্ছি। কারণটা আছে, আমি প্রস্থচ্ছেদের মাধ্যমে এর 3টা স্তর অত্যন্ত পুরু, এবং এর বিশেষ করে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া মাঝখানেরটা, একেবারে ভিতরটা যেটা লুমেন বা গহ্বরের সাথে, সেটা হচ্ছে ইন্টিমা দেখাচ্ছি, এবং অত্যন্ত পুরু স্তর, লুমেনটা এই জন্য ছোট হয়ে আসছে। তাহলে একটু লক্ষ্য করো, লুমেন যদি ছোট হয় আর যদি প্রাচীর যদি পুরু হয়, তাহলে লুমেনটা অবশ্যই ছোট হবে। আর লুমেন যেহেতু ছোট, আর একটা বিষয়, বাম নিলয় এবং ডান নিলয় যখন সংকোচন করে, তখন এটা সংকোচনজনিত চাপ কাজ করে। তাহলে দেখো, একে তো লুমেন ছোট, তার মধ্যে আবার চাপ দিচ্ছে, তাহলে এখানে রক্তচাপ কি হবে? কম না বেশি? হ্যাঁ, অবশ্যই রক্তচাপ এখানে বেশি হবে, অবশ্যই রক্তচাপ সেখানে বেশি। এবং রক্তচাপ বেশি হওয়ার কারণে এখানে আমরা যে কোনো যেটা হৃদস্পন্দন পাই, আমরা অনেক সময় পালস দেখি, এই পালসটা কারণ হচ্ছে এই সংকোচনের কারণে একটা ঘাত দেয়। এই নিলয় সংকোচনের কারণে যে নাড়িঘাত চাপ পাই, এই চাপটা আমরা উপলব্ধি করতে পারি। আবার দেখো শিরার ক্ষেত্রে এর প্রস্থচ্ছেদ, এটা লম্বচ্ছেদ, তাই না? আচ্ছা, প্রস্থচ্ছেদে একটু লক্ষ্য করো, শিরার প্রাচীরগুলো কিন্তু অনেক পাতলা। যদি প্রাচীর পাতলা হয়, এর আগে পড়েছি প্রাচীর পুরু, লুমেন ছোট, তাহলে এখানে প্রাচীর পাতলা, তাহলে লুমেনটা কি হবে? লুমেনটা অবশ্যই বড়, অবশ্যই বড়, এবং লুমেনটা বড়। এখন আসো শিরা। শিরা কিন্তু অলিন্দের প্রসারণজনিত কারণে, প্রসারণ হলে তখন এই শিরা দিয়ে রক্ত আসে, বিশেষ করে নিচের থেকে একটা, উপর থেকে পালমোনারি শিরা, তো এই শিরা দিয়ে আসে। এখন এই প্রসারণটা এখানে যে টান কাজ করে, চাপ কাজ করে না। নিলয় সংকোচনে যেমন চাপ কাজ করে, অলিন্দের প্রসারণে কি করে? টান কাজ করে। তাহলে চাপ বেশি শক্তিশালী না টান বেশি শক্তিশালী? এক্ষেত্রে মনে রাখবা চাপ বেশি শক্তিশালী, টান কিন্তু কম শক্তিশালী, ফলে রক্ত আসতে চায় না। তাই এই শিরার গায়ে একমুখী কপাটিকা রয়েছে, যা রক্তকে সামনের দিকে আগাতে দেয়, পিছনের দিকে যেতে দেয়। তাহলে শিরার গায়ে আমরা একমুখী ভালভ দেখব। তাহলে আমার এই 4টা পয়েন্ট আমার বুঝে গেছে যে প্রাচীর ওটার পুরু, এটার পাতলা, লুমেন ওটার ছোট, এটার বড়, বিশেষ করে ধমনী ওটা, এটা শিরা, কপাটিকা ওটা ধমনীতে থাকে না, শিরাতে থাকে। রক্তচাপ এখানে উচ্চ, এখানে রক্তচাপ নিম্ন বা রক্তচাপ কম তুলনামূলক। এরপরে চলো বন্ধুরা, আমরা একটু পালমোনারি ধমনী ও পালমোনারি শিরার পার্থক্য, এটাও আমরা পারবো। তাহলে আমরা এই যে প্রথমে বলেছি হৃৎপিণ্ড আমরা পড়ছি বৈশাখের প্রাণে, তো আমরা যদি এটা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের কিন্তু সফলতা আসবে, যে না আমরা ভালো করে উত্তর দিতে পারবো। এবং এই জায়গার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
চলো বন্ধুরা, এর পরের পোর্শনে আমরা আজকে আলোচনায় যাই। এর পরের পোর্শনে হচ্ছে মানবদেহের শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের কৌশল। চলো আমরা এর সামনের দিকে আগাচ্ছি, পরের দিকে যাচ্ছি। আমরা একটু লক্ষ্য করি, আমরা আজকে এখন যেটা পড়ব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে আরেকটা জিনিস সম্পর্কিত, সেটা অবশ্যই 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 ফুসফুস। এবং এই ফুসফুসটা নিয়ে আমরা একটু আলোচনা করতে হবে আমাদের, ঠিক আছে? এখন এই ফুসফুসের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা দেখছি, একটু লক্ষ্য করো। এই এখন আমরা ফুসফুসের অংশটা একটু দেখতে পাই। আমাদের ফুসফুসে প্রথমেই আছে নাসারন্ধ্র, তারপর নাসা গহ্বর, তারপর আছে গলবিল, তারপর রয়েছে ল্যারিংস অর্থ শ্বাসনালী, ষড়যন্ত্র বা ভয়েস বক্স, ঠিক আছে? এরপর আছে ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপর ব্রঙ্কাস দুটো, এবং ব্রঙ্কিওল, এবং লাস্টে রয়েছে অ্যালভিওলাস। এই কিন্তু আমাদের পুরো শ্বসনতন্ত্রের অংশ নয়, আরও কিছু জিনিস আছে যারা আমাদের শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগে সহযোগিতা করে। তার মধ্যে আছে এখানে পুরশুকা বা রিবস এবং ইন্টারকোস্টাল পেশি। আমরা প্রত্যেকটা রিবসের মাঝখানে ইন্টারকোস্টাল পেশি থাকে, আর আছে হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা হচ্ছে বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথককারী পর্দা। এখন কথা হচ্ছে এখানে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের ক্ষেত্রে কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা একটু দেখি, এটা একটা ভিডিও আমরা দেখতে চাচ্ছি, ভিডিওটা আমরা একটু দেখবো এখন। চলো। এটা হচ্ছে দেখো, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের ক্ষেত্রে আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটার একটা অংশ রয়েছে, একটু টেনে দাও এটার একটু, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, স্টপ করো একটু, এখানে দেখো, এখানে একটু আসো। দেখো, আমার শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের কৌশল, এই প্রশ্নটা আসতে পারে। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের কৌশল একটু লক্ষ্য করো, আমার ডায়াফ্রাম একটা গম্বুজাকৃতি, এবং এটা স্বাভাবিক অবস্থায় আমরা গম্বুজাকৃতি দেখতে পাই। যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন কি হয়? তখন ডায়াফ্রাম পেশি সংকোচন করে, পেশিটা লাগানো থাকে ডায়াফ্রামের নিচে, এবং এটা সংকোচন করলে তখন ডায়াফ্রামটা সোজা হয়ে যায়, ফলে বক্ষ গহ্বরের দৈর্ঘ্য বরাবর আয়তন বেড়ে যায়। আবার এখানে থাকে পরশুকা বা রিবস, এবং সেখানে ইন্টারকোস্টাল পেশি যদি সংকোচন করে তখন রিবটা বাইরের দিকে প্রক্ষেপিত হয়, ফলে বক্ষ গহ্বর প্রস্থে বেড়ে যায়। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থে যখন বেড়ে যায় তখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়, এটা কিন্তু শ্বাস গ্রহণের ক্ষেত্রে। এবং তখন ফুসফুসটা সহজেই স্পেস পায়, প্রসারিত হয়। এবং ফুসফুস যখন প্রসারিত হয় তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ফুসফুস প্রসারিত হওয়ার ফলশ্রুতিতে তখন ফুসফুস প্রসারিত হয় এবং অ্যালভিওলাসের নিম্নচাপ কাজ করে। নিম্নচাপের কারণে বায়ু থেকে ভারী বাতাসটা, বাইরের ভারী বাতাসটা ভিতরের দিকে প্রবাহিত হওয়ার পর ভিতরের দিকে প্রবাহিত হয়, এবং এর ফলশ্রুতিতে আমরা শ্বাস গ্রহণ করি, এবং অ্যালভিওলাস কিন্তু অক্সিজেন গ্রহণ করে। আবার যখন এখানে যখন আবার শ্বাস ত্যাগের কথা আসে তখন যে ঘটনাটা ঘটে, তখন আবার আমার ডায়াফ্রামের পেশি প্রসারিত হয়, ফলে ডায়াফ্রাম স্বাভাবিক অবস্থায় চলে আসে গম্বুজাকৃতির, তখন আবার আয়তনটা কমে যায়। একই সাথে
রিবস ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হওয়ার ফলে রিবস কিন্তু তখন আবার নিচের দিকে প্রক্ষেপিত করে, ফলে বক্ষগহ্বরের আয়তন কমে যায়, ফুসফুস তখন সংকোচন হয় এবং ফুসফুস সংকোচন হলে তখন ফুসফুসের অ্যালভিওলাসের বায়ুটা অত্যন্ত ভারী হয়। তখন ভিতরের বায়ুটা বাইরের বাতাসটা যখন হালকা থাকে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস তখন বাইরে চলে আসে। এভাবেই আমরা শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেখি। আমরা এর পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা এই জিনিসটাই এখন একটু লক্ষ্য করি। দেখো আমাদের এখানে দেখানো হচ্ছে মানব শরীরের শ্বাস প্রশ্বাস কৌশলটা একটু লক্ষ্য করো। আমাদের এখানে আমি বলেছি যে নাসারন্ধ্র, রাসাগহ্বর, তারপর গলবিল, তারপর রয়েছে ষড়যন্ত্র, তারপর রয়েছে ট্রাকিয়া প্রায় 17টা তরুণাস্থিময় রিং থাকে, এটা সি আকৃতির। এরপর ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলাস। এরপরে রয়েছে এখানে ডায়াফ্রাম পেশির সাথে ডায়াফ্রাম যুক্ত, আর এখানে রয়েছে ইন্টারকোস্টাল পেশি এবং আছে হচ্ছে পরশুকার। তো আমরা এখানে একটু যদি লক্ষ্য করি শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের ক্ষেত্রে শ্বসনাঙ্গের অংশগুলো কী কী করছে একটু লক্ষ্য করো। ডায়াফ্রাম পেশি এক সময় যখন সংকোচন হচ্ছে ফলে ডায়াফ্রামটা কী হচ্ছে, সোজা হয়ে অবস্থান করে, ইন্টারকোস্টাল পেশি তখন আমাদের কি হচ্ছে, বক্ষগহ্বর দৈর্ঘ্যে বাড়ছে। আবার ইন্টারকোস্টাল পেশি তখন সংকুচিত হচ্ছে, তখন পরশুকা কী করছে, দেহের বাইরের দিকে প্রসারিত হচ্ছে, ফলে বক্ষগহ্বর প্রস্থে বাড়ছে। যখন দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়ে তখন বক্ষগহ্বরের আয়তনটা বাড়ে, এবং আয়তনটা বাড়লে তখন বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি পায় এবং ফুসফুস তখন একটা স্পেস পাচ্ছে প্রসারিত হওয়ার। ফুসফুস যখন স্পেস পায় প্রসারিত হওয়ার, তখন অ্যালভিওলাস কিন্তু বায়ুশূন্যতাজনিত টান কাজ করে। বায়ুশূন্যতাজনিত টান কাজ করার কারণে তখন কি হচ্ছে, তখন বায়ুপ্রবাহ হচ্ছে আমার নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাসের দিকে, আর তখন গ্যাসেরও বিনিময় হচ্ছে। বন্ধুরা, এভাবেই তোমরা শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের কৌশলটা পয়েন্ট আকারে দেখবে, কারণ যত পয়েন্ট করে লিখবে তত যারা খাতা পর্যবেক্ষণ করবে নিরীক্ষক তাদের জন্য খুব সুবিধা হবে। এবং ছবি তো অবশ্যই দিতে হবে, এটার সাথে অবশ্যই শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের যে ছবিটা আছে তোমাদের বইয়ে সেটা দিতে হবে। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো যে মানুষের 23 সপ্তাহ বয়সে প্রথম কিন্তু অ্যালভিওলাসের ভিতরে সারফেক্টেন্ট, অবশ্যই এটা সারফেক্সেন নয়, সারফেক্টেন্ট, ঠিক আছে? এটা লিখতে গেলে অনেকের ভুল হতে পারে। তো এই ক্ষেত্রে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, এবং এই ক্ষেত্রে এই সারফেক্টেন্ট থাকার কারণে অ্যালভিওলাস কিন্তু খুব সহজেই অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারে। তো চলো বন্ধুরা, এরপরে আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা যে ছবিটা এর আগে দেখিয়েছিলাম সেটার মতো এই ছবিটা, এবং এই ছবিটাই আসলে কাজ করে। এটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ঠিক আছে? আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা একটু লিখবো, এবং এর সাথে সাথে আমরা অন্তঃশ্বসন ও বহিঃশ্বসনের পার্থক্য দেখব। চলো আমরা অক্সিজেন পরিবহনে প্রথমে যাই, ঠিক আছে? অ্যালভিওলাসের এই অংশ থেকে অক্সিজেন পরিবহন করে প্রায়, দেখো 2% অ্যালভিওলাস কিন্তু ভৌত দ্রবণ, মানে রক্ত পানির আন্তঃনাবিক স্থানে যেমন অক্সিজেন দ্রবীভূত থাকে তেমনি মাছ শ্বাস প্রশ্বাস করে, ঠিক একই রকম করে এই 2% রক্তরসের ভৌত দ্রবণ হিসেবে থাকে। এর 0.2 ml অফ অক্সিজেন থাকে পার 100 ml ব্লাডে। এরপরে দেখো রাসায়নিক যৌগ রূপে হয় 98%। কীভাবে? আমরা হিমোগ্লোবিনের সাথে দেখি অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে সঞ্চারিত হচ্ছে। তো এভাবে আমরা দেখি এই পার্টে এভাবে সঞ্চারিত হচ্ছে। এখন দেখো একটু আরেকটা বিষয়, কার্বন ডাইঅক্সাইড এইখানে যে বিষয়টা ঘটছে সেটা কিন্তু আমাদের বহিঃশ্বসনের পার্ট। এখানে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ চলছে, সেটা আমরা একটু আগেই আলোচনা করলাম। এরপর বাকিটা হচ্ছে পালমোনারি শিরা, বামানিন্দ, বাম নিলয় এবং ধমনির মাধ্যমে সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন। এবং কোষের ভিতরে অক্সিজেন যেখানে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইটিএস চক্র চলছে, সেটা হচ্ছে অন্তঃশ্বসনের বিষয়। এবং তারপর সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় সেটা আবার এখানে চলে আসে। এখন এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা হবে কীভাবে? যেমন এখানেও
ভৌত আর রাসায়নিক যেমন আছে, এখানে অবশ্য আমরা রক্তরস আর রক্তকণিকার ক্ষেত্রে বিশেষ করে লোহিত রক্তকণিকার অবস্থানটা দেখি। দেখো ভৌত দ্রবণদ্রব্যে শতকরা 5 ভাগ হয়। দেখো কিভাবে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা প্রতি হাজার এক অণু এটা সঞ্চালিত হয়। এটা H পজিটিভ আর বাইকার্বনেট মূলক তৈরি করে। এরপর দেখো এটা হচ্ছে রক্তরসে, আবার লোহিত রক্তকণিকার মধ্যে পানি থাকে, সেখানেও কিন্তু একই রকম। এবার কার্বামিনো যৌগরূপে এটা হচ্ছে বিশেষ করে প্রোটিন, রক্তরসে থাকে প্রোটিনের কোনো না কোনো জায়গায় অ্যামাইনোমূলক থাকে। সেই অ্যামাইনোমূলকের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো প্রোটিন তৈরি করে। আর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সাথে এরা কি করে, হিমোগ্লোবিনটা একটা মেটালোপ্রোটিন, হিম মানে আয়রন আর গ্লোবিন হচ্ছে গ্লোবিলিন প্রোটিন। তাহলে এক্ষেত্রে এটার কোনো না কোনো জায়গায় অ্যামাইনোমূলক থাকবে এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হচ্ছে। এরপরে বাইকার্বনেট, আমরা জানি রক্তরসে সবসময় সোডিয়ামের লবণ থাকে আর রক্তকণিকায় থাকে পটাশিয়ামের লবণ। তাহলে এখানে যদি বাইকার্বনেট সৃষ্টি হয় তাহলে রক্তরসে সেটা সোডিয়াম বাইকার্বনেট আর রক্তকণিকায় সেটা পটাশিয়াম বাইকার্বনেট রূপে সঞ্চালিত হবে। তাহলে আমরা এর মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রক্রিয়াটা জানতে পারছি এই ছবির মাধ্যমে। এরপর একটু লক্ষ্য করো বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের একটু পার্থক্য দেখে নিই। একটু লক্ষ্য করো, এটা কিন্তু একটা ভৌত প্রক্রিয়া, শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ, এটা একটা ভৌত প্রক্রিয়া, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কিন্তু এখানে হচ্ছে গ্লাইকোলাইসিস, অনেক জৈব যৌগ ফার্স্ট পার্টে পড়েছ যে গ্লাইকোলাইসিস আছে, প্রচুর এখানে মাইটোকন্ড্রিয়ায় ঘটে, কেপস চক্র, ইটিএস চক্র, এবং সেখানে প্রচুর এনজাইম থাকে। এনজাইম কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত করে। তাহলে এক্ষেত্রে ভৌত প্রক্রিয়া এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে। এটা কিন্তু দেহের শ্বসনাঙ্গে ঘটে, এটা কিন্তু কলাকোষে ঘটে, ঠিক আছে। এখানে এনজাইমের উপস্থিতি দরকার হয় না, এখানে এনজাইমের উপস্থিতি প্রয়োজন আছে। এখানে শক্তি উৎপাদন হয় না, এখানে শক্তি উৎপাদন হয়। তাহলে আমরা অনেকগুলো পার্থক্য এর মাধ্যমে দেখলাম। আর এছাড়াও লিখতে পারো যে এটা 2টো ধাপ, এটা হচ্ছে 4টি ধাপে ভাগ করা। তো বন্ধুরা, আমরা খুব দ্রুত অন্যান্য বন্ধুদেরকে একটু জানিয়ে দেই যে আমরা বাকি যে অংশটা আছে ওই অংশটাও আমরা কিছু ভালো ভালো জিনিস শিখব, যেগুলো আমাদের সামনের পরীক্ষা আছে সেটা প্রস্তুতি নিতে খুব সহায়তা করবে। এবার চলো বন্ধুরা, আমরা এর পরের পোর্শনে একটু চলে যাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিডনি। একটু লক্ষ্য করো, মানুষের উদরে গহ্বরে পৃষ্ঠ দিকে 2টো কিডনি আছে এবং এই কিডনি দুটো থেকে ইউরেটার, 2টো মূত্রনালী এবং তারপর একটা মূত্রথলি ব্লাডার এবং একটা ইউরেথ্রা বের হয়ে আসে। তো এক্ষেত্রে এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে আমার যেটা হচ্ছে ডর্সাল আউটা দিয়ে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত তো অবশ্যই নেই, তারাকে ইউজ করে। আমরা শরীরে যত নাইট্রোজেন যুক্ত বর্জ্য উপাদান আছে সেটা নিয়ে যায় এবং নিয়ে এটা ফিল্টার করে। কিডনি হচ্ছে একটা ঠাকুর যন্ত্র, সেকে পরিশোধিত রক্ত নিয়ে আসে শিরা। আমরা এটাই একটু কনফিউজ হয়ে থাকে অনেকে, মনে করি যে ধমনী দিয়ে মনে হয় বিশুদ্ধ রক্ত যায় আর শিরা দিয়ে মনে হয় দূষিত রক্ত, ছোটোবেলা থেকে পড়ার অভ্যস্ত। কিন্তু আসলে তা না, বিষয়টা হচ্ছে ধমনী, এখানে রেনাল ধমনী দিয়ে অক্সিজেন যায়, কিডনিটা কাজ করতে গেলে যে অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেন যায়, তার সাথে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো যায়, অ্যামোনিয়া, ইউরিয়া, থাইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো যায়। আবার সেগুলো পরিশোধিত হয়ে এই রেনাল শিরা দিয়ে আবার এখানে ইনফেরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে চলে যায় পরিশোধিত রক্ত। তাহলে আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে। চলো আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো বৃক্কের গঠনগতটা, বৃক্কে কীভাবে মূত্র সৃষ্টি হয়। চলো এক্ষেত্রে আমরা কিডনি এটা দেখি, এই পাশে দেখো, এটা হচ্ছে মানুষের একটি কিডনি, দুজন কিডনি। এটা ঠিক মেরুদণ্ডের দুপাশে এবং উদরগহ্বর পিছের দিকে থাকে। এর উপরে অবশ্যই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে এটা একটা অনেকটা বিন শেপ এবং এখানে দেখো অক্সিজেনযুক্ত নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ নিয়ে ঢুকতেছে, আবার শিরা দিয়ে বেরোচ্ছে। আর যেটা ছাঁকন প্রক্রিয়ায় যা সৃষ্টি হচ্ছে মূত্র, সেটা আবার এই ইউরেটারের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, ইউরিনারি ব্লাডারে।
এবং ইউরিনারি ব্লাডার থেকে পরবর্তীতে ইউরেথ্রার মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসতেছে। তো এক্ষেত্রে এই কিডনির কিছু মৌলিক কাজ রয়েছে। এই কাজগুলোর মধ্যে যথাক্রমে দেখো একটু লক্ষ্য করি, আমাদের ব্লাড ভলিউম এবং প্রেশারকে মেনটেন করে। এরপর আমাদের সোডিয়াম ক্লোরাইড এগুলোকে একটু স্টপ করো, একটু এটাকে পাউজ করো। এখানে একটু লক্ষ্য করো, আমাদের শরীরে আমরা যখন পানি খাই, সে পানিটা চলে যায় কোথায়? কিডনিতে না, সেটা চলে যায় হচ্ছে রক্তে চলে যায়। এবং রক্তে চলে যাওয়ার পরে রক্তে কি হয়? তরলীকরণ হয়, ডাইলুটেড হয়ে গেলে কি হয়? রক্ত বেশি তরল হয়ে গেলে কি হবে? আমাদের রক্তকণিকাগুলো মারা যাবে। তাহলে রক্তকে বেশি তরল হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? রক্তের যে অতিরিক্ত ভলিউম হয়েছে সেখান থেকে পানিটাকে শোষণ করে কিডনি কী করবে? পানি শোষণ করে, পানি ছাকন করে সেটাকে দেহ থেকে নিঃশেষ করবে। তাহলে এক্ষেত্রে আবার যখন আমরা কম পানি খাচ্ছি, তখন তো আমার রক্তের ডিক্রিজ, একে তো ঘামাচ্ছি, এটাও পানি চলে যাচ্ছে, তার মধ্যে আবার খাচ্ছি পানি কম। তাহলে রক্তের তো ব্যালেন্স করতে হবে। রক্ত তো খুব ঘন হতে পারে না জেলির মতো। তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তখন মূত্রের পানি অংশ কম থাকবে, মূত্র নিঃসরণ কম হবে। তাহলে এক্ষেত্রে আমাদের রক্তের ভলিউম এবং প্রেশারটা ঠিক রাখে। এরপর আমার শরীরের বিভিন্ন খনিজ উপাদানের ইলেকট্রোলাইট যেটাকে আমরা বলি, সেটা ব্যালেন্স করে। কারণ মূত্রের মাধ্যমে অনেক খনিজ লবণ ফিল্টার হয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে আমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন, সেগুলো দেহ থেকে নিঃসরণ করে বের করে দেবে। তাহলে আমরা এই তিনটা কাজ দেখতে পাচ্ছি। এর পরের অংশটা চলো, এরপরে তাহলে এখন আসো আমরা না এটাই চালু করো এবং এর পরের অংশ একটু দেখি। না, এটা প্রথম থেকে তো। হ্যাঁ, এবার কিডনির পোর্শনটা একটু লক্ষ্য করি। কিডনিকে লম্বচ্ছেদ করলে আমরা অনেকগুলো রেনাল পিরামিড দেখব এবং এই পিরামিডের মধ্যে অসংখ্য নেফ্রন আছে, প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে এবং এটার এই অবতল অংশটাকে আমরা বলি হাইলাস। এবং এই কিডনি লোবিউলের ভিতরে আমরা দেখো জুম করলে দেখা যাচ্ছে অসংখ্য নেফ্রন।